বিএনপির প্রতি আস্থা রাখতে চাইছে মানুষ, আস্থা নষ্টে কাজ করলে প্রশ্রয় নয়, সতর্ক করলেন তারেক রহমান। জনগণের বিপক্ষে গেলে 5 আগস্টের পরিণতির হুঁশিয়ারি। রেলে রানিং স্টাফদের ধর্মঘটে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ, যৌক্তিক দাবি মানা হয়েছে, নতুন বরাদ্দ সম্ভব নয় জানালেন উপদেষ্টারা। স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টার আশ্বাসে 7 কলেজের শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার, জাতীয়করণের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের। সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে কমিশন, ইইউকে জানিয়েছেন সিইসি। ডিসেম্বরকে সামনে রেখে প্রস্তুতি চলছে বলেছেন ইসি সানাউল্লাহ। প্রচলিত আইনে হাসিনাকে দেশে ফেরানো সম্ভব, আশা দুদক ডিজির। জুলাই আন্দোলন দমন মামলায় এডিসি মইনুল, ওসি আরশাদ এবং এএসআই চঞ্চলকে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ বিএনপির প্রতি আস্থা রাখতে চাইছে, যে এই আস্থা নষ্ট করবে তাকে প্রশ্রয় দেওয়া হবে না। মুখে যা বলা হচ্ছে তা কাজে বাস্তবায়ন করার কথাও বলেছেন তারেক রহমান। বলেন, জনগণ ছাড়া নাম সর্বস্ব নেতা হয়ে কোনো লাভ নেই। জনগণের বিপক্ষে গেলে 5 আগস্টের পরিণতির কথা স্মরণ করিয়ে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রিপোর্ট করছেন সিকান্দার মান। সাতক্ষীরায় বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা প্রশিক্ষণ কর্মশালায় জনসম্পৃক্ততা বিষয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভার্চুয়াল বক্তব্যে তিনি বলেন, কে জনপ্রিয় সে সিদ্ধান্ত নেবে জনগণ। জনগণকে নিয়ে এই দেশের মালিক হচ্ছে জনগণ। এন্ড অফ দ্য ডে কিন্তু জনগণ ডিসাইড করবে আমরা পপুলার কি পপুলার না। এন্ড অফ দ্য ডে, দিনের শেষে এটা কিন্তু ডিসিশন নেবে জনগণ। কাজেই বক্তৃতা বিবৃতিতে মাঝে মাঝেই আমি একটি কথা বলি, জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সাথে থাকুন, জনগণকে সাথে রাখুন। আপনি একজন রাজনৈতিক কর্মী বা একজন রাজনৈতিক নেতা হিসেবে আপনার পিছনে যদি পাবলিকই না থাকে, তো আপনি কিসের রাজনৈতিক নেতা, কিসের রাজনৈতিক কর্মী? আপনার পিছনে যদি পাবলিকই না থাকে, ও আর নাম সর্বস্ব নেতা আপনি হবে, তো লাভ আছে কোনো? ওরকম হয়তো কোনো লাভ নেই। বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কোন নেতা বা কর্মীর কারণে জনগণের আস্থা নষ্ট হলে তার দায় নেবে না দল মাত্র নির্বিশেষ সাধারণ মানুষ যারা ভোটার এই দেশের, তারা বিএনপির উপরে আস্থা রাখতে চাইছে। এই আস্থা যদি নষ্ট করার জন্য কেউ কোনো কাজ করে, এমন কোনো কাজ করে যেটাতে আস্থা নষ্ট হবে, তাহলে ভাই তাকে তো আমার পক্ষে টানা সম্ভব না, টানবো না আমি তাকে শেল্টার আমি দেব না। এখানে দলকে স্বার্থপর হতেই হবে। কোনো ব্যক্তির কারণে, কোনো নেতার কারণে, কোনো কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয়, তাকে আমরা ওন করতে পারবো না। বিকজ আমরা বহু ঝড় ঝঞ্ঝার ভিতর দিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছি, বহু অত্যাচার নির্যাতনের ভেতর দিয়ে এখানে এসে দাঁড়িয়েছি। আজকে যেমন শুধু দলের সাথে সম্পর্ক ছিন্ন করছি, এর পরবর্তীতে সরকারি অবস্থানে থাকলে তখন যেহেতু আমাদের একটি সুবিধা থাকবে, অন্যায়কারী যেই হোক না কেন, আমরা মুখে যেটা বলি আমরা সেটা বাস্তবায়নের চেষ্টা করব। এর কোনো নড়চড় হবে না। জনবিচ্ছিন্ন হলে, জনগণের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কাজ করলে কনসিকুয়েন্সেস বা পরিণতি কি হয়, ভাই আমরা 5ই আগস্ট দেখেছি না আমরা। তারেক রহমান আরো জানান, শুধু বিএনপির নেতাকর্মীদের জন্য নয়, দেশ ও জনগণের জন্য 31 দফা দেয়া হয়েছে। সামনের নির্বাচন পর্যন্ত 31 দফা নিয়ে মানুষের ঘরে ঘরে যেতে নেতাকর্মীদের নির্দেশনাও দেন তিনি। আমার বক্তব্য বাড়াবো না। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে আগামী নির্বাচনের দিকে অন্যান্য দেশের মতো নজর রাখছে ব্রাজিলও। দেশটির রাষ্ট্রদূত বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকে কৃষি, গার্মেন্টস সহ বাণিজ্যিক সুবিধা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। অন্যদিকে দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সদস্য নবায়ন কার্যক্রম নিয়ে এক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সতর্ক করে দিয়েছেন, আওয়ামী লীগের কেউ যাতে দলে অনুপ্রবেশ করতে না পারে। রিপোর্ট করছেন মিরাজ হোসেন গাজী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সকালে আসেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রদূত। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান,
দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে মূলত আলোচনা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের ফুটবলের উন্নয়নেও ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয় বিএনপির প্রতিনিধি দলের। তারা চিন্তা করছে, প্ল্যান করছে বাংলাদেশে তারা ওয়্যার হাউস করে, স্টোরেজ করে বড় আকার এখানে মাংস রপ্তানি করতে পারবে কিনা সম্ভাবনা দেখছে। কারণ এখানে দাম তো অনেক বেশি এবং ইম্পোর্ট করলে কিন্তু তার থেকে অনেক কম হবে। তবে সাথে সাথে আমাদের যাতে গবাদি পশুর যে চাষবাস হচ্ছে এটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটাও মাথায় রাখতে হবে। নির্বাচন নিয়ে কথা হচ্ছে, তারা মনে করে স্বাভাবিকভাবে নির্বাচন তো সবাই দেখতেছে, এখন তারা মন্তব্য করেছে নির্বাচন তারা মনে করছে নির্বাচন হবে এবং বাকিটা বলা যাবে না। এদিকে দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সদস্য নবায়নের দেশব্যাপী কার্যক্রমের উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, একটি মহল বিএনপিকে নানাভাবে কলঙ্কিত করার অপচেষ্টা করছে। তাদের বিষয়ে দলের প্রতিটি নেতাকর্মীকে সতর্ক থাকার আহ্বান জানান রুহুল কবির রিজভী। আওয়ামী ফ্যাসিবাদের কীট পতঙ্গরা, এই কীট পতঙ্গরা যাতে ঢুকতে না পারে এই ব্যাপারে খুব শক্ত নির্দেশনা আমরা জেলাগুলোকে আমরা দিচ্ছি। যারা বিভিন্ন কারণে দল থেকে বহিষ্কার হয়েছেন বা অব্যাহতি পেয়েছেন, এরা কেউ নবায়ন করতে পারবে না। আমরা ওই যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় যে সরকার, ফখরুদ্দিনের যে সরকার, সেটাকে আমরা শুনেছি সেনা সমর্থিত সরকার। আর এখন কি আমরা এটাকে বলবো জামাত সমর্থিত সরকার? দুই একটা তথ্য প্রমাণের মধ্যে দিয়ে আমরা বলতে চাই, ছাত্রদল করত, এখন সে মেধা তালিকায় 1 নম্বরে এবং সিরিয়ালে 1 নম্বরে। তাকে বাদ দিয়ে বিশেষ একটি রাজনৈতিক দলের 5 নম্বর থেকে নিয়ে এসে বসানো হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো দলের না হয়ে আরও নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান রুহুল কবির রিজভী। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। ভোগান্তিতে পড়েছেন অগণিত যাত্রী। রেলের পক্ষ থেকে বিকল্প হিসেবে বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছে, তবে বাসগুলোর ফিটনেস নিয়ে উদ্বিগ্ন যাত্রীরা। বিষয়টি অর্থ মন্ত্রণালয় দেখবে বলে জানিয়েছেন রেল উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। পলাশ তালুকদারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের ডাকে চলমান কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন চালক, গার্ড এবং টিকিট চেকাররা কাজে যোগ না দেয়ায় দূরপাল্লা সহ কোনো ট্রেন ছেড়ে যায়নি কমলাপুর স্টেশন। ঘটনা পরিদর্শনে এসে রেল উপদেষ্টা জানান, তাদের অনেক দাবি ইতিমধ্যে পূরণ করা হয়েছে। দাবির মধ্যে বহুলাংশে এটা পূরণ করা হয়েছে। এটা অর্থ বিভাগে আমরা একদিন ধরে পাঠাচ্ছিলাম এবং অর্থ বিভাগ সেই চিঠির জবাব দিয়েছে এবং কিছু দাবি আছে এবং আরও তাদের কিছু দাবি আছে। ট্রেন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেক যাত্রী জানেন না কি কারণে বন্ধ ট্রেন চলাচল। আজকে কি জন্য রেল ধর্মঘট জানতে পারতেছি না। জানেন না? না, এখনো জানতে পারেন না? এখনো জানতে পারি না। বাসও আসে না, কই আইতেছে খালি আইতেছে সকাল থেকে। বেশিরভাগই দূরপাল্লার যাত্রী। স্টেশনে এসে বিপাকে পড়েন তারা। আমাদের পূর্বাভাস দেই নাই যে আমরা আজকে ধর্মঘট দেবো, এরকম কোনো পূর্বাভাস আমরা পাই নাই। আর যদি তারা টিকিট সেল দিয়ে থাকে তাহলে ধর্মঘটটা দিবে কেন? আমাদের প্রশ্ন হচ্ছে এইটা। যেতে পারতাম হয়তো 3টার আগে, এখন যাইতে হবে সন্ধ্যা 8টার পরে। যাত্রীদের জন্য বিকল্প হিসেবে বিআরটিসি বাসের ব্যবস্থা করেছে রেলওয়ে, তবে বাসের ফিটনেস নিয়ে প্রশ্ন অনেকের। যারা কাছে কিনারের যেগুলো মানুষ আছে ওনারা হয়তো যেতে পারেনি, কিন্তু যারা লং রুটে যারা বা লং ডিস্টেন্সে যারা আছে তাদের জন্য এই বাসে যাওয়া তো সত্যি খুব কষ্টের ব্যাপার। এই বাসে সম্ভব না। হাইওয়ে যেগুলো লং রোডের যেগুলো গাড়ি আছে এইগুলো গাড়ি হলে হয়তো বা হতো। যাত্রীদের অভিযোগ স্বীকারও করলেন বিআরটিসি স্টাফরা। আমাদের ইনস্ট্যান্টে একটা ব্যবস্থা করতে হবে, তাই না? আমাদের গাড়ি তো অন্য রুটের গাড়ি আছে, ওই রুটে যদি আমরা সব গাড়ি নিয়ে আসি তাহলে তো আমাদের ওই রুটের যাত্রীরা তো ভোগান্তিতে পড়বে। ট্রেন চলাচল কবে স্বাভাবিক হতে পারে সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি স্টেশন ম্যানেজার। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আলোচনার মাধ্যমে, ওনাদের সাথে আলোচনার মাধ্যমে যে সমস্যা, এই সমস্যা থেকে উত্তরণ হইলে আমরা আপনাদেরকে জানাতে পারব। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন রানিং স্টাফরা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে যৌক্তিক বিষয় মানার পরেও রেলওয়ে রানিং স্টাফদের জন্য নতুন করে আরও বরাদ্দ দেওয়া আপাতত সম্ভব নয় বলেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ।
সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা জানান, রেলওয়ের আন্দোলনরত রানিং স্টাফদের ওভারটাইম সহ কিছু বিষয়ে ৮-১০ দিন আগে বরাদ্দ দেওয়া হয়েছে। গ্র্যাচুইটি সহ বাকি দাবিগুলো আরও অনেকেরই আছে, তাই হঠাৎ করেই এত অর্থের সংকলন করা কঠিন। জানান, মহার্ঘ ভাতা দেবার বিষয়ে অর্থ মন্ত্রণালয় এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। বিদেশি মিশনে কর্মরতদের ভাতা এমনিতেই কম ছিল, ভাতা বৃদ্ধি যৌক্তিক হওয়ায় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের কিছু ইসে ছিল, তাদের কিছু কর্মচারীদের আমরা বেশ কয়েকদিন আগেই আমাদের তাদের যৌক্তিক যে সেগুলো আমরা দিয়েছি। তারপরে তারা কেন করেছে এটা তাদের ব্যাপার। কারণ হয় কি, প্রত্যেকেরই দাবি দেওয়া, একাধিক দাবি দেওয়া থাকে, তাই না? তারা বলেছে এই দিতে হবে, ওভারটাইম অ্যালাউন্স দিতে হবে, পেনশন। আমরা যতটুকু আমাদের সম্পদের সেটা আমরা বলেছি, অন্যরা সংস্থা আমরা যে বই দিয়েছি আমরা দিয়েছি। এতে মোটামুটি আমার মনে হয় এটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা। এখন যদি তারা বলে আরো সবগুলো একসাথে দিতে হবে, তা আপনারা বুঝতে পারেন অর্থের সংকুলন তো আমার করতে হবে। দর্শক, রাজধানী কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি। রেল কর্মচারীদের আন্দোলনের খবর জানতে সরাসরি কথা বলবো তার সঙ্গে। রাব্বি, শুনতে পাচ্ছেন কিনা? রাব্বি, কমলাপুর রেল স্টেশনের এখনকার অবস্থা আমাদের জানাবেন। জি ধন্যবাদ। আপনি জানেন যে গতকাল আজ রাত ঠিক 12টার পর থেকে কিন্তু কর্মবিরতিতে যায় বাংলাদেশ রেলওয়ের যে রানিং স্টাফ আছে, তারা কিন্তু কর্মবিরতিতে যায়, যার ফলে কিন্তু সারা দেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ মোটামুটি বিচ্ছিন্ন হয়ে যায় এবং সারাদিনই বন্ধ থাকে রেল। কোনো ধরনের রেল আসে না এবং যায় না। এখন কিন্তু তার পরবর্তীতে দুপুরের পর থেকে কিন্তু দফায় দফায় যে শ্রমিক নেতা আছে তাদের সাথে কিন্তু আসলে রেল কর্মচারী বা যা স্টাফ আছে তাদের কিন্তু দফায় দফায় বৈঠক হয়। বৈঠক হওয়ার পরেও কিন্তু আসলে কোনো সমাধান আসে না। এখন পর্যন্ত কিন্তু কোনো সমাধান আসেনি। এখন কিছুক্ষণ আগে শ্রমিক দলের যিনি সমন্বয়ক শিমুল বিশ্বাস, তিনি কিন্তু ভিতরে গেছেন এবং একই সাথে রেল মন্ত্রণালয়ের যিনি সচিব, তিনিও কিন্তু ভিতরে আছেন, শ্রমিকদের সাথে বৈঠক করছেন। বৈঠক থেকে বের হওয়ার পর আসলে কিন্তু জানতে পারবো আসলে কতদূর তাদের দাবি দেওয়া আসলে কতটুকু মানা হলো। এছাড়াও সারাদিন কিন্তু আসলে আমি যদি বলি চিত্রটা দেখাই, এখানে কিন্তু আসলে পুরোটাই শুনশান অবস্থা দেখতে পাচ্ছেন কমলাপুর রেলওয়ে স্টেশনে। এখানে কোন ধরনের মানুষের জনসমাগমই নেই বলা চলে। যেগুলো আছে, যে মানুষগুলো আছে তারা কিন্তু শ্রমিক, তারা তাদের দাবি দেওয়াগুলো আসলে তুলে ধরছেন সারাদিন ব্যাপী। বিভিন্ন গণমাধ্যম কর্মী বিভিন্ন মানুষের কাছে তাদের দাবি দেওয়াগুলো তুলে ধরেছেন। তাদের দাবি মূলত যে মূল বেতন আছে, এই মূল বেতনের সঙ্গে তাদের যে রানিং অ্যালাউন্স, এই রানিং অ্যালাউন্সটা যোগ করে তাদেরকে যেন পেনশন দেওয়া হয়। কিন্তু সরকার কিন্তু এটা আসলে বর্তবর্তী সরকার এটা দিতে চাচ্ছে না। এটা নিয়ে এই জায়গাটাই মূলত জটিলতা। তারা শ্রমিকরা কিন্তু তাদের কর্মচারীরা বারবার তাদের দাবি দেওয়ার পেশ করছে। তারা বলছে যে তারা 8 ঘন্টার বেশি ডিউটি করে, কেউ 12-14 ঘন্টার অধিকে ডিউটি করে, যার ফলে তাদের মধ্যে এই যে পেনশন না দেওয়ার ফলে এক ধরনের অসন্তোষ দেখা দিয়েছে। তো এই ছিল একটা বিষয়। আর একটা বিষয় যে যেহেতু ট্রেন চলে, ট্রেনের একটা বিশাল অংশ কিন্তু আসলে ট্রেনে যাত্রাপথ করে রাস্তায়, ফলে ট্রেন না চলায় কিন্তু আসলে ব্যাপক দুর্ভোগে পড়ে। অনেকে এখানে উপস্থিত হয়ে জানতে পারছে যে আসলে ট্রেন চলছে না, যার ফলে তাদের ব্যাপক এক ধরনের বিড়ম্বনা সৃষ্টি হয়েছে তাদের মধ্যে। তারা সারাদিনই খুবই জটিলতার মধ্য দিয়ে আসলে বিভিন্ন তাদের গন্তব্যে হাজির হয়েছেন। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু আসলে বিআরটিসি বাসের মাধ্যমে কিন্তু তাদেরকে রাজশাহী সহ রংপুর, খুলনা, দেশের বিভিন্ন গন্তব্যে কিন্তু তাদেরকে আসলে পাঠিয়েছে। যদিও তারা আসলে এই ভাড়া বা তাদের এই যাতায়াতের পথ নিয়ে কিন্তু আসলে অসন্তোষ প্রকাশ করছে। তো এখন পর্যন্ত এই ছিল মোটামুটি আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ পরিস্থিতি। রাব্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ট্রেন যোগাযোগ বন্ধ থাকায় সারা দেশে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। রেল কর্তৃপক্ষ কোনো তথ্য না জানানোয় ক্ষুব্ধ তারা। ভাঙচুর করা হয়েছে রাজশাহী রেল স্টেশন। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্র নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। সারা দেশে বন্ধ ট্রেন চলাচল। চট্টগ্রাম থেকে ছেড়ে যায়নি কোনো ট্রেন। সকাল থেকে সব ট্রেনের শিডিউল বাতিল করেছে কর্তৃপক্ষ। ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে আসতে শুরু করেন যাত্রীরা। কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েন তারা। ময়মনসিংহ থেকে যাত্রা বাতিল হওয়া ট্রেনের টিকিটের টাকা ফেরত দিচ্ছে কর্তৃপক্ষ। 3/11/21 সালে অর্থ মন্ত্রণালয় কর্তৃক যে অবৈধ আদেশ রানিং স্টাফদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, সেটা প্রত্যাহারের দাবিতে আমরা মূলত এই আন্দোলন। যারা অনলাইনে টিকিট কেটেছে তারা অনলাইনে ফেরত দিবে। 3 কার্য দিবসে তাদের ফিরতি টাকা ফেরত পাবে।
রাজশাহী রেল স্টেশনে শত শত যাত্রী অনেকটা অবরুদ্ধ অবস্থায় বিক্ষোভও করেন তারা। ক্ষোভে স্টেশনের দোতলায় টিটিই এবং ইলেকট্রিক কক্ষ ভাঙচুরের চেষ্টা করেন। পরিস্থিতি বেগতিক দেখে কর্তব্যরত স্টেশন মাস্টার সহ কর্মচারী ও নিরাপত্তা কর্মীরা গা ঢাকা দেয়। পরে খবর পেয়ে রাজশাহী রেল স্টেশনে পৌঁছান সেনা সদস্যরা। স্থবির অবস্থা সিলেট রেলওয়ে স্টেশনেও, বিপাকে হাজারো যাত্রী। খুলনা থেকেও ছেড়ে যায়নি কোনো ট্রেন। শত শত যাত্রী স্টেশন থেকে ফিরে যাচ্ছেন। স্টেশনের মাইকে ঘোষণা করা হচ্ছে অনিবার্য কারণবশত ট্রেন চলাচল বন্ধ রয়েছে, ফেরত দেয়া হচ্ছে টিকিটের টাকা। ব্রাহ্মণবাড়িয়ায়ও দুর্ভোগে ট্রেন যাত্রীরা। বিকল্প হিসেবে সড়ক পথকেই বেছে নিয়েছেন অনেকে। টিকিটের টাকা ফেরত পেতে ভোগান্তির অভিযোগ করেছেন যাত্রীরা। গাজীপুরেও ঢাকা রাজশাহী ও ঢাকা ময়মনসিংহ রেল লাইনের ট্রেন চলাচল বন্ধ। টঙ্গী স্টেশন দিয়ে চলছে না ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট রুটের ট্রেন। ভোগান্তিতে যাত্রীরা। রেল যোগাযোগ বন্ধ, চালকরা নাকি ধর্মঘট ডেকেছে তাদের দাবি আদায়ের জন্য। ঢাকায় ট্রেন ঢুকছে কিন্তু ঢাকা থেকে কোনো ট্রেন যাচ্ছে না 12টার পর থেকে। নাটোরে ট্রেন না ছাড়ায় দ্বিগুণ ভাড়া দিয়ে বিকল্প ব্যবস্থায় ছোট ছোট যানবাহনে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। অগ্রিম টিকিট সংগ্রহকারীদের স্টেশন কাউন্টার থেকে টিকিটের মূল্য ফেরত দিলেও কখন থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা জানাতে পারছে না স্টেশন কর্তৃপক্ষ। তিতুমির এক্সপ্রেস ধরার জন্য সকালবেলা সমস্ত খেলোয়াড় নিয়ে আসছি। আসার পরে শুনি যে আজকে গোটা বাংলাদেশের ট্রেন বন্ধ। আজকে অনেক চেষ্টা করার পরও কালকে অনলাইনে টিকিটটা কাটলাম, কিন্তু কাটার পরে এসে দেখি যে আজকে সকাল থেকে আর কি ট্রেনটা বন্ধ। কন্ট্রোল থেকে অনুমতি দেওয়া হয়েছে যে সকল যাত্রী পূর্বে টিকিট কাটা ছিল তাদের টিকিটকে রিফান্ড করা হবে এবং যারা টিকিট কাটে নাই তাদেরকে আপাতত টিকিট দেওয়া থেকে বিরত আছে। ট্রেন চলাচল বন্ধ আছে, এই কারণে যারা অগ্রিম টিকিট কাটছে তাদেরকে টিকিটগুলো আমরা ফেরত করে টাকাগুলো ব্যাক দিয়ে দিচ্ছি। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন দেয়া এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবি পূরণ না হওয়ায় সোমবার রাত 12টার পর থেকে কর্মবিরতিতে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টার সঙ্গে বৈঠকে দাবি মেনে নেয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে কর্মসূচি প্রত্যাহার করেছেন 7 কলেজের শিক্ষার্থীরা। সচিবালয়ে বৈঠক শেষে শিক্ষার্থীরা এসব কথা জানান। এই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, 7 কলেজের শিক্ষার্থীদের দাবি নিয়ে আলোচনা হয়েছে। পর্যায়ক্রমে এই সকল দাবি মেনে নেওয়া হবে। 7 কলেজ নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় অবকাঠামোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে সরকারের সঙ্গে। রিপোর্ট করছেন রিশান নাসরুল্লাহ। আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত 7 কলেজের শিক্ষার্থীদের সাথে রবিবার রাতে সংঘর্ষ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ সহ 6 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে মঙ্গলবার সচিবালয়ে 7 কলেজের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন কয়েকজন উপদেষ্টা। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, শিক্ষার্থীদের দাবিগুলো বিবেচনা করা হচ্ছে। আমার 2 ছোট ভাইয়ের সাথে আমার আবার এই ঢাকা কলেজের পুরানো দিনের অনেক স্মৃতি নিয়ে আলাপ হলো এবং তাদের যে কতগুলি দাবি ছিল এবং সমস্যা ছিল এগুলি নিয়ে আমাদের পুঙ্খানুপুঙ্খানু আলাপ হয়েছে এবং এইভাবে আমরা এগুলি ব্যবস্থা নিব। এ সময় শিক্ষার্থীরা জানান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আশ্বাসে আপাতত আন্দোলনের কর্মসূচি বাতিল করেছেন তারা। আমরা যে বলেছিলাম যে 24 ঘন্টা পরে আমরা 7 কলেজের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস সহ অন্যান্য বাস যে চলতে দিব না সহ যে কর্মসূচি এবং নিউ মার্কেট থানা ঘেরাও যে কর্মসূচি দিয়েছিলাম সেই কর্মসূচি আমরা প্রত্যাহার করে নিলাম। আমাদের সাথে এখানে ফলপ্রসূ পজিটিভ একটি মতামত বা আলোচনা সভা হয়েছে। আমরা আশা করছি তার পজিটিভ সিদ্ধান্তই আসবে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটি আমি আমাদের 7 কলেজের সকল শিক্ষার্থীকে বলতে চাচ্ছি যে সকলকে অভিনন্দন, তোমরা একটা নতুন বিশ্ববিদ্যালয় পাচ্ছ। আমরা শতভাগ আশ্বস্ত, কারণ আশ্বস্ত না হওয়ার কোনো কারণই নেই, যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চ পজিশনের ব্যক্তিবর্গ আসলে আমাদের আশ্বাস দিয়েছেন এবং তারা নিজেরাই এটার সাথে সম্পৃক্ত এবং তারা নিজেরাই কাজ করছেন। সুতরাং সেখানে আমাদের আসলে হতাশ হওয়ার কোনো জায়গাই নেই। তারা আমাদের কাছ থেকে 3 দিনের সময় নিয়েছেন। আমরা 3 দিনের সময় তাদেরকে আমরা 3 দিনের সময় দিয়েছি। আশা করি এই 3 দিনের মধ্যে থেকে রাকিবের ব্যাপারে যে হামলাটা হয়েছে সেই হামলার সুষ্ঠু তদন্ত করে একটা সুষ্ঠু বিচার হবে।
আলাদা বিশ্ববিদ্যালয়ে অবকাঠামো পাওয়ার আশ্বাসে খুশি হলেও আহত সহপাঠীদের কথা বিবেচনা করে আনন্দ মিছিল করা হচ্ছে না বলেও জানান শিক্ষার্থী প্রতিনিধিরা। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। শেখ হাসিনার নির্দেশেই 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত করার অযৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপর থেকেই সমস্যার সূত্রপাত বলে জানিয়েছেন শিক্ষাবিদরা। তারা বলছেন, আর্থিকভাবে লাভবান হবার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রাজনৈতিক দ্বন্দ্বের শিকার হয়েছে লাখো শিক্ষার্থী। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মুহিত। শিক্ষাবিদ ও পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সদস্য ডক্টর আশরাফুল ইসলাম চৌধুরীর মতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের সংখ্যা ছিলই। এটিকে অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের দীর্ঘদিনের বঞ্চনার বহিঃপ্রকাশ বলেও তিনি মনে করেন। এটা আমার কাছে মনে হয় যে এটা প্রত্যাশিতই ছিল, কারণ আমরা সমস্যাটাকে গত 8 বছর জিয়ে রেখেছি। আমার মনে হয় জাস্ট ডেলিবারেটলি। হ্যাঁ, এইটা এমন কোনো বড় ইস্যু ছিল না যেটা সমাধান করতে পারতাম না। ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ আইকে সেলিমুল্লাহ খন্দকার জানান, 7 কলেজের জটিলতা শুরু 2017 সালে। সে বছরের ফেব্রুয়ারিতে ঢাকার 7টি জনবহুল কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হয় তৎকালীন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি হারুনুর রশিদকে। দ্বিমত করেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মশ আরিফিন সিদ্দিকও। তড়িঘড়ি করে এই 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে দিয়ে একটা প্রজ্ঞাপন জারি করা হয় এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করা হয় যে আমরা অন্যান্য কলেজকে পর্যায়ক্রমে হস্তান্তর করব। এটা হচ্ছে আসলে মূল ঘটনা। এর বাইরে যেগুলো অনেক সময় মিডিয়া আসছে এগুলো কিন্তু ঠিক না। কিন্তু সক্ষমতায় না থাকায় লাখো শিক্ষার্থী ও তাদের কার্যক্রম সামলাতে হিমশিম খেতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে। নানা সময়ে বিভিন্ন ইস্যুতে আন্দোলনও করেছে অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও 2019 সালে প্রথমবারের মতো অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলন ও বিক্ষোভ করে। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষকদের আর্থিক সুবিধা দিতে সমস্যা সমাধানে মনোযোগ না দিয়ে তালগোল পাকিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সমস্যাটা কিন্তু আমরা সৃষ্টি করেছি কিছু আপনার ব্যক্তিকে বা গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য, কারণ এটা কিন্তু বিশাল একটা আর্থিক লেনদেনের বিষয় এখানে জড়িত। কারণ 7টা কলেজে পরীক্ষা, একাডেমি, অন্যান্য কার্যক্রম, এর সাথে তুমি চাইলে তোমার পছন্দের লোককে ইনভলভ করে তাদের কিছু আর্থিক সুবিধা পাওয়ার সুযোগ করে দিতে পারো, এবং সেইখান থেকেই শুরু। ম্যানুয়ালি যদি আপনি টেবুলেশন বা রেজাল্টশিট তৈরি করতে যান, প্রতি ইয়ারে আমার লাগবে 3 মাস 4 মাস। এটার সাথে বিশাল আর্থিক ইনভলভমেন্ট আছে। এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই ক্ষমতাটা ছাড়বে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক আছে হঠাৎ করে উল্টাপাল্টা কমেন্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওনারা উস্কে দেন, আবার আমাদের ছাত্রদের সম্পর্কে যে তাচ্ছিল্য মন্তব্য করেন উস্কে দেন। শিক্ষাবিদরা বলছেন, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন আপাতত সম্ভব নয়। এজন্য হয় তাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ফিরিয়ে নিতে হবে, না হলে আলাদা অথরিটি করে কার্যক্রম স্বাভাবিক রাখা যেতে পারে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ঢাকার বড় 7টি কলেজে শিক্ষার্থী ভর্তি না করার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যে ঘোষণা দিয়েছে এটি তার সঙ্গে আলোচনা করে দেওয়া হয়নি। এবছর থেকে ভর্তি করা হবে না, এটির জন্য তারা প্রস্তুত ছিলেন না। মঙ্গলবার রাজধানী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা এসব কথা জানান। প্রথমত এই কলেজগুলোকে সমন্বিত করে একটা কাঠামোয় এনে একটা নতুন বিশ্ববিদ্যালয় করতে গেলে এটা তো অন্যান্য বিশ্ববিদ্যালয়কে নকল করে হবে না, এটার একটা নতুন মডেল তৈরি করতে হবে। সেটার জন্যই তো কাজ করা হচ্ছে, তার চলছে। কিন্তু এইরকম বিশ্ববিদ্যালয় করতে, যে কোনো বিশ্ববিদ্যালয় করতে গেলে তার একটা বিধান লাগে। এদিকে জাতীয়করণের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করলেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। সেই সঙ্গে আগামী জুনের মধ্যে দাবি বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা। দেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন। শিক্ষকদের অন্যান্য দাবি চলতি বছর থেকে বাস্তবায়নের প্রক্রিয়া শুরুর ঘোষণাও দিয়েছেন যুগ্ম সচিব। তিনি আরও জানান, প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় প্রাক প্রাথমিক শ্রেণী খোলার অনুমোদনের পাশাপাশি শিক্ষকও নিয়োগ দেওয়া হবে। এরপর অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। দাবি আদায় হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষকরা। তাদের কেউ কেউ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। এই সময় দাবি বাস্তবায়নে সরকারকে দ্রুত উদ্যোগী হবার আহ্বান জানিয়েছেন শিক্ষকরা।
এই ছাত্র জনতার 24-এর বিপ্লবের মধ্য দিয়ে আল্লাহ পাক একটা নিরসনের ব্যবস্থা করেছেন ইনশাআল্লাহ। আমরা এতে খুশি যেহেতু আমরা এতদিন কিছুই পাই নাই। শিক্ষা প্রতিষ্ঠানগুলো এক জায়গায় করে তালিকাবদ্ধ করে পর্যায়ক্রমে আমাদেরকে জাতীয়করণ আওতায় নিয়ে আসবে। আর এখন এমপিভুক্ত করা হবে এবং আমাদের যে 6 দফা ছিল 6 দফা তারা মেনে নিয়েছে। এখন আর প্রতিষ্ঠানে ফিরে দেবো এবং আমাদের সহায়স্থানে যাবো এবং আমরা আমাদের দায়িত্ব পালন করব। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হয় এমন কিছুতে আপত্তি জানানো হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠকে তিনি মন্তব্য করেন। মিলার জানিয়েছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন হলে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত EU। রিপোর্ট করছেন SM ফয়েজ। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোরসোরে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এরই মধ্যে সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ শুরু করেছে কমিশন। দেশি বিদেশি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে নেওয়া হচ্ছে পরামর্শ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। জানান, গণতান্ত্রিক যাত্রায় নির্বাচন আয়োজন নিয়ে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। যে নির্বাচনটা হবে তার জন্য আমরা কতটুকু প্রস্তুত আছি, কিভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি, আমাদের ভোটার রেজিস্ট্রেশন থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত এগিয়ে যাওয়ার জন্য যে প্রস্তুতিগুলো সেটা টাইমলাইন কীরকম হবে ইত্যাদি জানতে চেয়েছেন, আমাদের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন। আর জানতে চেয়েছে ওনারা যেটা বলেছেন যে এই বাংলাদেশের এই অগ্রযাত্রায় ওনারা সাহায্য করতে প্রস্তুত, সব ধরনের সহায়তা ওনারা দিতে প্রস্তুত। আমরা বলেছি যে আমাদের যে কমিটমেন্ট যে ফর এ ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন সেটা অ্যাচিভ করার জন্য, ডেলিভার করার জন্য আমরা সার্বিক প্রস্তুতি নিয়ে আগাচ্ছি। বলেন, নির্বাচন কমিশনের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতেও একমত EU। ওনারা রিফর্মের প্রতি একটু গুরুত্ব দিচ্ছেন, যে রিফর্মের জন্য টাইমটা খুব শর্ট হয়ে যাচ্ছে এটা মনে করছেন। ওনারা দে আর এমফাসাইজিং দি রিফর্ম প্রসেস টু গো অন। আমরা কোনো ইসির স্বাধীনতা কম্প্রোমাইজড হোক এটা আমরা চাই না, এই কথাটা ওনাদেরকে আমরা জানিয়েছি। তারা অ্যাপ্রিসিয়েট করছে, বলে যে আমরা বিশ্বাস করি দি ইসি শুড বি ইন্ডিপেন্ডেন্ট, আদারওয়াইজ দে ক্যান নট ডেলিভার, যেটা জাতি তাদের কাছে প্রত্যাশা করে তারা ডেলিভার করতে পারবে না। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, নির্বাচন প্রস্তুতির অগ্রগতি নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। সেই সঙ্গে নির্বাচন আন্তর্জাতিক মানের করতে বাংলাদেশকে সহযোগিতা করবে EU। বাংলাদেশে আগামী নির্বাচনের প্রেক্ষাপট নিয়ে খুবই সুন্দর আলোচনা হয়েছে। আমি এখানে এসেছি স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার বার্তা নিয়ে। আমি প্রধান নির্বাচন কমিশনারকে জিজ্ঞেস করেছি তাকে এবং বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশকে সহায়তায় ইউরোপীয় ইউনিয়ন কি ভূমিকা রাখতে পারে, কি করতে পারে। সিইসি জানান, ইউকে আশ্বস্ত করা হয়েছে ভোটের মাধ্যমে জনগণের আস্থা ফেরাতে কাজ করছে নির্বাচন কমিশন। SM ফয়েজ, বাংলাভিশন, ঢাকা। এদিকে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, আগামী ডিসেম্বরকে সামনে রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভোটার তালিকা হালনাগাদ 2025 উপলক্ষে সকালে ঠাকুরগাঁওয়ে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার এবং নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি তথ্য জানান। নির্বাচন কমিশনার আরও বলেন, সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। কয়েকটি সংস্কার পরিষদ তাদের সুপারিশ পেশ করেছেন। এছাড়া নির্বাচনের জন্য পরিচ্ছন্ন প্ল্যাটফর্ম উপহার দিতে কাজ চলছে বলেও জানিয়েছেন তিনি। আমরা নির্বাচন কমিশন যেটা করছি যে জাতীয় নির্বাচনকে মাননীয় প্রধান উপদেষ্টার যে ঘোষিত উইন্ডো, সেই উইন্ডোর যে প্রথম দিকটা অর্থাৎ ডিসেম্বরকে সামনে রেখে আমরা আমাদের প্রস্তুতি সম্পন্ন করছি। অতীতের বাস্তবতা আমরা জানি, সেই বাস্তবতা নিয়ে রেখে আমরা সতর্ক আছি। আমরা বিশ্বাস করি যে মাঠ পর্যায়ের প্রশাসন এবং প্রতিষ্ঠান সবাই স্ব ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য সচেতন থাকবেন। দ্রুত আর কাঠামোগত সংস্কার ছাড়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কষ্টার্জিত অগ্রগতি ব্যর্থ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে হিউম্যান রাইটস ওয়াচ। র্যাবকে ডেথ স্কোয়াড উল্লেখ করে বাহিনীটির বিলুপ্তির পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি।
নিউইয়র্ক ভিত্তিক এই মানবাধিকার সংস্থার 50 পাতার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই সংস্কার দরকার। সমালোচকদের দমনে, আটকাদেশ এবং বিতর্কিত আইন বাতিলের অনুরোধ জানিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে জনপ্রশাসন, বিচার বিভাগ এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাঠামোগত সংস্কারের আহ্বানও জানানো হয়েছে। বলা হয়েছে, পুরনো নিপীড়নমূলক ভূমিকায় ফিরেছে আইন শৃঙ্খলা বাহিনী, যা বাংলাদেশের জন্য সংকট ডেকে আনবে। টেকসই সংস্কারের সুপারিশের পাশাপাশি গণগ্রেফতার, অজ্ঞাতনামা মামলা আর রিমান্ড পন্থে নিষেধাজ্ঞা দেওয়ার পরামর্শ দিয়েছে HRW। র্যাবের বিরুদ্ধে ওঠা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন আর গুমের ঘটনা তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। র্যাবের সঙ্গে যুক্ত কর্মকর্তারা আইন শৃঙ্খলা বাহিনীর অন্য ইউনিটে গিয়ে যাতে একই ধরনের অপকর্মের চর্চা করতে না পারেন, সেজন্য তাদের মানবাধিকার প্রশিক্ষণের পরামর্শ দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। প্রচলিত আইন অনুযায়ী পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো সম্ভব বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। এছাড়া বেনামি প্রতিষ্ঠানের নামে 800 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলমের ছেলে আহসানুল আলম এবং ভাই রাশিদুল আলম সহ 52 জনের বিরুদ্ধে দুদক মামলা করেছে বলেও জানিয়েছেন মহাপরিচালক। রিপোর্ট করছেন মামুন আব্দুল্লাহ। 24-এর গণহত্যা, দুর্নীতির অভিযোগ সহ শতাধিক মামলা হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে। মামলা হলেও পালিয়ে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনাকে ফেরানো নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। এবার তাকে দেশে ফেরানো নিয়ে মুখ খুললেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। মঙ্গলবার দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রচলিত আইনেই শেখ হাসিনাকে ফেরানো সম্ভব। সরকার এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা সহ দুর্নীতি দমন কমিশন এ বিষয়ে কাজ করছেন। আমাদের এই সংক্রান্তে গঠিত তদন্ত দল কাজ করছেন। সুতরাং আইন অনুযায়ী সবকিছুই বিবেচনা করা হবে এবং সেই ধরনেরই প্রচেষ্টা অব্যাহত আছে। দুদক মহাপরিচালক কথা বলেন এস আলমের দুর্নীতি নিয়েও। জানান, বেনামি প্রতিষ্ঠানের নামে 800 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলমের ছেলে, ভাই সহ 52 জনের নামে মামলা করেছে দুদক। পারস্পরিক যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক অসদাচরণ, প্রতারণা, জাল জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC খাতুনগঞ্জ শাখা চট্টগ্রাম হতে 827 কোটি 42 লক্ষ টাকারও বেশি টাকা আত্মসাৎ সহ বিনিয়োগকৃত অর্থের প্রকৃত উৎস প্রকৃতি গোপন করার জন্য হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের প্রমাণিত হওয়ায় জনাব আহসানুল আলম, সাবেক চেয়ারম্যান ইসি কমিটি এবং পরিচালনা পর্ষদ ইসলামী ব্যাংক বাংলাদেশ, প্রধান কার্যালয় ঢাকা জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক সেঞ্চুরি ফুড প্রোডাক্ট লিমিটেড সহ 52 জনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজু হয়েছে। জনাব নুরুন নবী চৌধুরী শাওন, ভোলা 3 আসনের সাবেক সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওনের 51 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও 33টি ব্যাংক অ্যাকাউন্টে 208 কোটি টাকার অবৈধ লেনদেনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে জুলাই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় 3 পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরা হলেন এডিসি MM মইনুল ইসলাম, বরখাস্ত হওয়া OC আরশাদ হোসেন এবং ASI চঞ্চল চন্দ্র সরকার। তাদের একজনের 23 ফেব্রুয়ারি এবং বাকি 2 জনের 24 মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। রিপোর্ট করছেন আহমেদ সরওয়ার। 2024 সালে বৈষম্য বিরোধী আন্দোলন চলার সময় 19 জুলাই রামপুরা থানার মেরাদিয়াতে নির্মাণাধীন এক বাড়ির কার্নিশে ঝুলে থাকা এক কিশোরকে গুলি করার দৃশ্য এটি। এই ঘটনায় গ্রেপ্তার করা হয় ASI চঞ্চল চন্দ্র সরকারকে। 31 জুলাই হাইকোর্ট এলাকায় আন্দোলনকারী এক শিক্ষার্থীর মুখ চেপে ধরেন সে সময় শাহবাগ থানার OC অপারেশন আরশাদ হোসেন আকাশ। পরবর্তীতে যাকে বরখাস্ত করা হয় তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মিরপুর এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডে এডিসি মইনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এই 3 জনকে মঙ্গলবার হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। প্রসিকিউশনের আবেদনের উপর শুনানি শেষে তাদের 3 জনকেই গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয় ট্রাইব্যুনাল। আপনারা দেখে থাকবেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় একজন ছাত্রকে যে মুখ চেপে ধরেছিল, এই ছবিটি সব জায়গায়
ছড়িয়ে গিয়েছিল, সেই পুলিশ অফিসার ছিলেন আরশাদ। তাকে আজকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং গ্রেফতারের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পরবর্তী তারিখ 23/2/2025, এটি চাংখারপুলের একটি ঘটনা। আরেকটি মামলায় চঞ্চল চন্দ্র সরকার, তাকেও গ্রেফতারপূর্বক আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল রামপুরা এবং বাড্ডায়। এই ঘটনাটি ঘটেছিল কার্নিশের সাথে ঝুলন্ত এক নিরীহ 18 বছর বয়স্ক ব্যক্তিকে বারবার গুলি করছিল, সেটাও আমরা দেখেছি। সেই গুলিকারী ব্যক্তি চঞ্চল চন্দ্র সরকার, তাকে গ্রেফতার করে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। এই মামলার পরবর্তী তারিখ 24 মার্চ 2025। আরেকজন আসামি এম মইনুল ইসলাম, সে মিরপুরের ঘটনায় অভিযুক্ত, তাকেও ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানামূলে গ্রেফতার করে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই 3 জন আসামিকেই ট্রাইব্যুনাল একটি আদেশের মাধ্যমে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে এখন পর্যন্ত 30 আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। দুর্বল ব্যাংক এবং এসআলমের গ্রুপের ব্যাংকের গ্রাহকদের কিছুদিন ধৈর্য ধরতে বলেছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। 22টি মন্ত্রণালয়ের আলাদা করে ক্ষুদ্র ঋণ বিতরণে লাইসেন্স দেয়াকে অযৌক্তিক মন্তব্য করে জানিয়েছেন সমবায় সমিতি নিজের সক্ষমতা নেই, কিন্তু তারা লাইসেন্স দিয়ে সমাজে বড় আর্থিক প্রতারণা সৃষ্টি করছে। রিপোর্ট করছেন গোলাম মইনুল আহসান। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর একে একে সামনে আসতে থাকে ব্যাংক খাতের দুর্দশার চিত্র। ভয়াবহ অর্থ পাচার ও 2,84,000 কোটি টাকা খেলাপি ঋণের ভারে অধিকাংশ ব্যাংক এখনো সংকটে। বিশেষ করে এসআলম গ্রুপের 7 ব্যাংকের করুণ অবস্থা বড় করে সামনে আসে। এমন প্রেক্ষাপটে রাজধানীতে সিডাপ মিলনায়তনে ক্ষুদ্র ঋণ নিয়ে আয়োজিত সেমিনারে অংশ নিয়ে গভর্নর কথা বলেন ব্যাংক খাত নিয়ে। দুর্বল ব্যাংকের গ্রাহকদের আশ্বস্ত করেন তিনি। আমি ব্যক্তিগতভাবে 10 বছর আগে থেকে বলতেছিলাম যে এসআলমের ব্যাংকে আপনারা টাকা রাখবেন না, আপনারা রাখছেন। এখন রাখার পর এখন ধরা খেয়েছেন, 2% ইন্টারেস্ট বেশি দিচ্ছে, এখন ধরা খেয়ে গেছে। এখন আপনাদেরকে উদ্ধার আমরা করব, কিন্তু একটু সময় দিতে হবে। উদ্ধার হবে কিন্তু এখনই পারা যাবে না। আমরা ধাপে ধাপে করবো। ব্যাংক রেজলিউশন অ্যাক্টে আমরা যাচ্ছি, আমরা ব্যাংক কনসলিডেশন কিছু করতে হবে, ইত্যাদি অনেক কিছু করা যাবে, করা হবে ইন দ্য নেক্সট, এই বছরই হয়তো ইনশাল্লাহ অনেক কিছু করা যাবে। এবং টাকাও পাবেন, আইদার টাকা পান বা বন্ড পান বা কিছু পান, কিছু একটা পাবেন। গভর্নর বলেন, ক্ষুদ্র ঋণ বিতরণের আলাদা আইনে পরিচালিত হচ্ছে গ্রামীণ ব্যাংক, তবে সবার ঋণ দেওয়ার লাইসেন্স আর্থিক খাতে অনিয়ম সৃষ্টি করছে। সমবায় সমিতির যে প্রভাব, এবং এটা একটা আনরেগুলেটেড একটা মার্কেট হয়ে গেছে, এবং সমবায় যে ডিপার্টমেন্ট, তাদের কোনো ক্যাপাসিটি বলতে কিছু নাই, তারা কিছুই করতে পারবে না, কিন্তু একটা লাইসেন্স দিয়ে দিচ্ছে। ফলে এটা যেটা হচ্ছে, স্ক্যাম তৈরি হচ্ছে বিভিন্ন রকমের। এবং আমাদের এটাকে দেখতে হবে ফ্রম রেগুলেটরি পার্সপেক্টিভে, যে এটা বর্তমান প্রেক্ষাপটে এই ধরনের ইনস্টিটিউশনাল লাইসেন্স দেওয়াটা কতখানি যৌক্তিক। অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠানের সচিব নাজমা মুবারক বলেন, বড় আকারে ঋণ দিয়ে ব্যাংকগুলো হয়রান হয়ে গেছে। গোলাম মইনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা। ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান বলেছেন, বিগত কয়েক বছরের মতো এবারেও বাংলাদেশি হজযাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশন ঢাকায় হবে। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এবছর কূটনীতিতে অসামান্য অবদান রাখা এই পদক পান সৌদি রাষ্ট্রদূত। তিনি জানান, তার সময়ে শুধু গেল 5 বছরে 22 লাখেরও বেশি বাংলাদেশি কর্মীর সৌদি আরবে কর্মসংস্থান হয়েছে। বর্তমানে গড়ে 4,000-এরও বেশি বাংলাদেশিকে সৌদি ভিসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, কূটনীতিতে ভালো কাজকে স্বীকৃতি জানাতে এই পদক দিচ্ছে সরকার। আশা করেন বাংলাদেশের জ্বালানি ও ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন খাতে সৌদি আরবের বিনিয়োগ আগামীতে আরও বৃদ্ধি পাবে। বেক্সিমকো ফার্মা এবং শাইনপুকুর সিরামিক্সের বন্ধকি শেয়ার বিক্রি করে ফেব্রুয়ারি মাসের মধ্যে বেক্সিমকোর কর্মীদের বকেয়া বেতন পরিশোধ করার কথা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। মঙ্গলবার সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানগুলোর বর্তমান শ্রম ও ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা জানান। তিনি আরও বলেন, বেক্সিমকো লে অফ প্রতিষ্ঠানগুলোর কর্মীদের বেতন দিতে 550
500 থেকে 600 কোটি টাকা দরকার। শেয়ার বিক্রি করে এত টাকার জোগাড় না হলেও এসব বেতন ভাতা ফেব্রুয়ারির মধ্যেই পরিশোধ করবে সরকার। শুধু বেক্সিমকো টেক্সটাইল অ্যাপারেল কোম্পানি ব্যাংক থেকে 28,544 কোটি 14 লাখ টাকা ঋণ নিয়েছে বলেও জানিয়েছেন এই উপদেষ্টা। পূবালী ব্যাংক পিএলসি এর নারায়ণগঞ্জের আঞ্চলিক কার্যালয়, নারায়ণগঞ্জ শাখা এবং ইসলামী ব্যাংকিং উইন্ডোর দ্বার উদ্ঘাটন হয়েছে। সেই সঙ্গে পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের নারায়ণগঞ্জ ডিজিটাল বুথের উদ্বোধন করা হয়েছে। নারায়ণগঞ্জ TSN প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। সম্মানিত অতিথি ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মাসুদুজ্জামান, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশন এবং নারায়ণগঞ্জ ক্লাবের প্রেসিডেন্ট এম সুলাইমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মোহাম্মদ আহসানুল্লাহ, ব্যাংকের ইসলামিক ব্যাংকিং উইং এর প্রধান এবং মহাব্যবস্থাপক দেওয়ান জামিল মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের নারায়ণগঞ্জ অঞ্চলের অঞ্চল প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান। এ সময় স্থানীয় ব্যবসায়ী, বিশিষ্ট ব্যক্তি, সম্মানিত গ্রাহক, শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। এই উদ্যোগ এলাকার ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হচ্ছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। বিএনপির প্রতি আস্থা রাখতে চাইছে মানুষ, আস্থা নষ্টে কাজ করলে প্রশ্রয় নয়, সতর্ক করলেন তারেক রহমান। জনগণের বিপক্ষে গেলে 5 আগস্টে পরিণতির হুঁশিয়ারি। রেলে রানিং স্টাফদের ধর্মঘটে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ, যৌক্তিক দাবি মানা হয়েছে, নতুন বরাদ্দ সম্ভব নয় জানিয়েছেন উপদেষ্টারা। স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টার আশ্বাসে 7 কলেজের শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার, জাতীয়করণের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদেরও। সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে কমিশন, ইইউকে জানিয়েছেন সিইসি। ডিসেম্বরকে সামনে রেখে প্রস্তুতি চলছে বললেন ইসি সানাউল্লাহ। প্রচলিত আইনে হাসিনাকে দেশে ফেরানো সম্ভব, আশা দুদক ডিজির। জুলাই আন্দোলন দমন মামলায় এডিসি মইনুল, ওসি আরশাদ এবং এএসআই চঞ্চলকে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।